আজকে বাঙালির গল্প আড্ডায় আমরা নিয়ে চলে এসেছি নীলঘূর্ণির অষ্টম পর্ব। আগের পর্বে আমরা দেখে নিয়েছি যে রাখি নিজের সংসার বোধিসত্ত্বকে ছেড়ে বেরিয়ে পড়েছে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে। এই পর্বে আমরা দেখব যে দয়িতা আর বোধিসত্ত্ব নিজের সম্পর্কটাকে কী রকম পরিণাম দিতে চলেছে। কিছুটা আভাস অবশ্যই আমরা পেয়ে যাব। আর বন্ধুদের জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগছে আমাদের এই নতুন চ্যানেলটি। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর দেরি না করে আমরা শুরু করে দিই আজকের পর্ব, অষ্টম পর্ব, সুচিত্রা ভট্টাচার্যের লেখা নীলঘূর্ণি। ক্যাম্পাস টাউন থেকে সোজা বাপের বাড়ি উঠে এসেছে রাখি। না, ঠিক সোজা নয়, প্রথমে একবার লেক টেরেসে গিয়েছিল বাবুয়ার কাছে। স্বামীকে ছেড়ে আসার সঙ্গে সঙ্গে ছেলের সান্নিধ্যটুকু বড় প্রয়োজন ছিল তার। থাকবো না করেও সেখানে থেকে গেল একটা রাত। বাবুয়া যথেষ্ট বুদ্ধিমান, মার ঘন মেঘে ছাওয়া মুখের দিকে বুঝি কিছু আন্দাজ করেছে। একবারের বেশি দুবার বলতে হয়নি বাবুয়াকে। একটি প্রশ্ন না করে সে চলে এসেছে মায়ের সঙ্গে নিজের মামার বাড়িতে। মুখ ফুটে রাখি কাউকেই কিছু বলেনি, শ্বশুর বাড়িতেও না, বাপের বাড়িতেও নয়। বিয়ের 2 যুগ পরে দেবতুল্য স্বামী এক হাঁটুর বয়সী মেয়েতে আসক্ত হয়েছে, এ কথা কি করে উচ্চারণ করবে রাখি? তা বলে কি চাপা আছে ঘটনাটা? মোটেই না। সকলেই যে যার মতো করে বুঝে নিয়েছে। মারাত্মক কিছু না ঘটলে রাখির মতো স্বামী অন্ত প্রাণ মহিলা বোধিসত্ত্বকে ছেড়ে আসার পাত্রী নয়, এ কথা আত্মীয় মহলে কে না জানে। তাছাড়া স্ক্যান্ডেলের একটা নিজস্ব সৌরভ আছে, যতই গোপন রাখার চেষ্টা করা হোক তা ছড়াবেই। দিনের পর দিন কেটে যাচ্ছে। পৌষ ফুরিয়ে মাঘ এসে গেল। রন্টু মিত্রা এখানে আদর যত্ন করছে খুব, এবার যেন একটু বেশি বেশি। ভাইপো ভাইজিরা বড্ড বেশি পিসিমণি করে পায়ে পায়ে ঘুরছে। রাখির ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। জীব যেন বিস্বাদ, দিন বিবর্ণ, রাত অসহ্য। অপমানটা যেন সর্বক্ষণ পাকের মতো লেগে থাকে গায়ে। উফ, কি চূড়ান্ত নির্বোধ সে, কি অদ্ভুতভাবে বোকা বনে গেল। এতকাল ঘর করার পর অবলীলায় লোকটা বলে দিল, তুমি আমার ইন্টেলেক্টের ক্ষুধা মেটানোর যোগ্য নও, তুমি ওই মেয়ের নখের চুক্কি নও। ছি ছি, কি অপমান! রাখি এখন কেবলই মনে হয় জীবনের দুটো যুগ বেবাক নষ্ট হয়ে গেল। তার ভালোবাসা মিথ্যে, এতদিনের সহবাস মিথ্যে, সম্পর্ক মিথ্যে, সত্যি শুধু ওই অপমানটুকু। মা গো, এত অপমান! আশ্চর্য, মনে এত রাগ, এত জ্বালা, তবু এর মধ্যেও হঠাৎ হঠাৎ রাখির মন কেমন করে ওঠে বোধিসত্ত্বর জন্য। কি করছে এখন বোধিসত্ত্ব? কেমন আছে? ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে তো? রূপচাঁদ পারছে কি সব দিক সামলাতে? সারাদিনে কি একবারও রাখিকে মনে পড়ে বোধিসত্ত্বর? আসার সময় একটি বারের জন্য বলল না থেকে যাও রাখি। 3 সপ্তাহের ওপর হয়ে গেল, কই একবারও তো ফোন করল না। দয়িতার মধ্যে এমন কি আছে যে রাখিকে ভুলেই যেতে হলো? বাবুয়ার মধ্যেও ইদানিং একটা পরিবর্তন এসেছে, লক্ষ্য করে রাখি। টেস্ট পরীক্ষা, পার্ট 1-এর ফর্ম ফিল আপ সবই হয়ে গেছে। কলেজ এখন বন্ধ। বাড়িতে থাকার সময় বই নিয়ে বসলে তো ঠিক আছে, না হলে মার সঙ্গে সারাক্ষণ গল্প করে আজকাল। কলেজের স্যারদের কথা বলে, সহপাঠীদের গল্প শোনায়, কোথায় যেন একটা টিউশনি করছে, সেই বাচ্চা ছাত্রছাত্রীদের কাহিনীও শোনায় মাকে। এত কথা বলে যে রাখির মাঝে মাঝে সন্দেহ হয় তাকে বুঝি ভুলিয়ে রাখতে চাইছে ছেলে।
মার ভেতরটা যে পুড়ে যাচ্ছে তা বাবুয়া কি বোঝে? সরস্বতী পুজোর আগে দুম করে ঠান্ডাটা কমে গেল। সেদিন সকাল থেকে একটু গা ম্যাজম্যাজ করছিল রাখির। দুপুরে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ভাইয়ের বউ মিত্রা এসে ঠেলল হঠাৎ। হাসি হাসি মুখে বলল, দিদি, তোমার দেওর এসেছে। বোধিসত্ত্বের সঙ্গে যাই হোক, শ্বশুরবাড়ির সঙ্গে রাখির যোগাযোগ এখনো অক্ষুণ্ণ আছে। দীপালি আর শান্তশীল তো প্রায় একদিন ছাড়া ছাড়াই ফোন করে। সেও তখন খবর নেয় শ্বশুর শাশুড়ির। 22 বছর ধরে যে পরিবারের সে অংশ হয়েছিল, দুম করে কি সেই পরিবারকে পুরোপুরি মুছে ফেলা যায়? মুছবেই বা কেন? তাদের সঙ্গে তো রাখির কোনো বিবাদ নেই। তবুও শান্তশীলের আগমনে খানিকটা অবাকই হয়েছে রাখি। জিজ্ঞাসা করল, একা এসেছে? মনে হয় অফিস থেকেই সোজা গাড়ি করে এসেছে। দেখো কি বলে। মিত্রার মুখভঙ্গিটা রাখির ভালো লাগলো না। 50 বছর বয়সে পৌঁছে 40-এর ভাতৃবধূর এই ধরন কৌতূহল অস্বস্তিকরও বটে। বিরক্ত হয়েও লাভ নেই, হয়তো এটাই স্বাভাবিক। মিত্রার জায়গায় রাখি থাকলে সে কি অন্যরকম আচরণ করত? একতলায় রন্টুর চেম্বারের লাগোয়া একটা বৈঠকখানা আছে। শান্তশীল সেখানে বসায়নি মিত্রা, ওপরে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। নিজেকে যথা সম্ভব স্থিত রেখে সেই ঘরে এলো রাখি। শান্ত সোফায় বসে সিগারেট খেতে খেতে ম্যাগাজিন উল্টাচ্ছিল, গম্ভীর মুখে। রাখিকে দেখে ফ্যাকাশে হাসল। এদিক ওদিক তাকিয়ে বলল, বাবুয়াকে দেখছি না যে, পড়ছে? না, বেরিয়েছে। আজ ওর টিউশনির দিন। বাবুয়া টিউশনই করে? কোথায়, কবে থেকে? অনেক দিনই করছে, প্রায় মাস দেড়েক। স্ট্রেঞ্জ, বলেনি তো। ও টিউশনই করার কি দরকার? তা তো বলতে পারবো না, ওকেই জিজ্ঞাসা করো। তুমি যাচ্ছ কবে? কোথায়? বাড়ি। শান্ত কোন বাড়ির কথা বলছে? রাখির ভুরুতে বাজ। ঝটিকে নিজেকে সংশোধন করে নিল শান্তশীল। অনেকদিন তো বাপের বাড়ি হলো, এবার লেক টেরেসে চলো। ও, তার মানে বোধিসত্ত্ব তাকে ফেরত আনার জন্য পাঠায়নি। রাখি স্থির চোখে তাকালো। লেক টেরেস? কেন? কেন আবার কি? আমরা তোমাদের মিস করছি। দীপালি, আমি, বাবা, মা, জুলি, মিলি, সকলে। এবারও বোধিসত্ত্বর নাম করল না। রাখি মলিন হাসল। এই কথা বলতে এত দূর দৌড়ে এলে? ফোনেই তো বলা যেত। মিত্রা চা এনেছে, সঙ্গে প্লেটে সন্দেশ, রসগোল্লা, আঙুর, কাজু বাদাম, চানাচুর। শান্তশীল হাঁ হাঁ করে উঠল। আমলই দিল না মিত্রা। মুচকি হেসে চলে গেল ঘর থেকে। অন্য সময় শান্ত দীপালিরা এলে সামনে বসে মিত্রা, দুটো কথা বলে। আজ যে সে একটুক্ষণ থাকবে না জানে রাখি, আর এই জানাটাই রাখিকে পীড়া দিচ্ছিল। অস্বস্তিটা বেড়ে যাচ্ছিল আরো। শান্তশীল প্লেটের দিকে তাকালোই না, শুধু চায়ের কাপটা টেনেছে। চুমুক দিয়ে পড়ল, বুঝতেই তো পারছো বৌদি কেন এসেছি। না গো, সত্যি আমি বুঝতে পারছি না। কাম অন বৌদি, বি প্র্যাকটিক্যাল। তুমি এরকম অনির্দিষ্টকাল ধরে এখানে থাকতে পারো না। এটা একটা ফ্যামিলি প্রেস্টিজের ব্যাপার। বাবুয়াটাকেও নিয়ে চলে এলে। বাবুয়াকে আমি আনিনি, বাবুয়া স্বেচ্ছায় চলে এসেছে। ওকে,
ওকে, এ কথা তো মানো, তোমরা এখানে পড়ে থাকলে আমাদের খারাপ লাগে। কথাটা রাখির পছন্দ হলো না। সে যে এখানে কেন আছে তা নিশ্চয়ই এখন শান্তর অজানা নয়। তারপর এই ঢঙের কথাবার্তার কোনো মানে হয়? তোমাদের আর কিছু খারাপ লাগে না? দেখো বৌদি, খারাপ তো আমাদের অনেক কিছুই লাগে, কিন্তু এসবের উপর তো আমাদের হাত নেই। তাও হয়তো তুমি ইম্পালসের মাথায় না চললে, তুমি তোমার জমি কামড়ে পড়ে থাকলে সিচুয়েশনটাই হয়তো অন্যরকম হতো। তাহলে হয়তো দাদা। তোমার সঙ্গে তোমার দাদার দেখা হয়েছে? গেছিলে ওখানে? কি দেখলে? চুপ করে থেকো না, বলো। শান্তশীল অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তে অসাড় হয়ে গেল রাখির বুক। যে আশঙ্কাটা মনের মধ্যে ঘুরছে সেটাই তবে সত্যি হলো। করতে না চেয়েও প্রশ্নটা বেরিয়ে গেল রাখির মুখ থেকে। মেয়েটা তবে এখন তোমার দাদার সঙ্গেই আছে? বাবা মা জানেন? শুনেছেন। কি বলছেন তারা? আহ বৌদি, ছাড়ো না সব কথা। এটা কেন মনে রাখছো না? তুমি আমাদের বাড়ির বউ, বড় বউ। তোমার জায়গা আমাদের কাছে ঠিকই আছে। চলো, ফিরে চলো। শেষ কথাগুলো যেন কানে গেল না রাখির। হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো বিকৃত হয়ে গেছে তার মুখ। হিস হিসিয়ে বলে উঠল, একটু আগে তুমি ফ্যামিলি প্রেস্টিজের কথা বলছিলে না? আমি এখানে থাকলে তোমাদের সম্মানহানি হয়, হ্যাঁ? আর তোমার দাদা যা করছে তাতে বুঝি তোমাদের মুখে চুলকানি পড়ছে না? দাদার কথা আলাদা বৌদি, আমরা কেউই দাদাকে সাপোর্ট করছি না, কিন্তু একটা কথা তো মানতেই হবে, হি ইজ আ জিনিয়াস। এবং জিনিয়াসদের এরকম পদস্খলন ঘটতেই থাকে। এমন ঘটাটা হয়তো অন্যায়, তবে আমাদের কমন নীতিবোধ দিয়ে এইসব মানুষদের বিচার করাও বোধহয় ঠিক নয়। এছাড়া আরেকটা বাস্তব কথা বলি, এইসব ইনভলভমেন্ট বেশি দিন টেকেও না। দেখলাম তো মেয়েটাকে, ওই মেয়ে কতদিন থাকবে দাদার কাছে? 2 দিন বাদেই কেটে পড়বে। এখন এই ক্রাইসিস মোমেন্টে তোমাকেই শক্ত হতে হবে। তুমি এই সময় হাল ছেড়ে দিলে চলবে কেন? বারে বাহ, জিনিয়াসের স্ত্রী হয়েছে বলে কি তাকে সর্বসহ্য সহ্য করতে হবে? অন্য এক মেয়ের সঙ্গে আসনাই চালাবে তার বর, আর তাকে গালে হাত দিয়ে অপেক্ষা করতে হবে কখন মতি ফিরবে স্বামীর। একটা শিক্ষিত মানুষ হয়ে এ কথা কি করে বলছে শান্তশীল? রাখির অসম্মান তাকে ধর্তব্যের মধ্যেই আনছে না? শান্তশীল সিগারেট ধরালো আর একটা, আবার বলল, দেখো বৌদি, দাদাকে তো আমি কম দিন দেখছি না। তোমাকে আমি অ্যাসিওর করতে পারি, দাদার কাছে তোমার একটা স্পেশাল পজিশন আছে। দাদা এখনো তোমার কথা ভাবছে, বাবুয়ার কথা ভাবছে। হি হ্যাজ আ জেনুইন ফিলিং ফর বোথ অফ ইউ। ইনফ্যাক্ট দাদার রিকোয়েস্টেই তোমার কাছে আজ এসেছি। আমাকে লেক টেরেসে থাকার নির্দেশটা কি তোমার দাদারই দেওয়া? ওটা আমরাই চাইছি। দীপালি বলছিল ওতে তোমার নিজের জায়গাটা সিকিউর থাক। সরি শান্ত, আমি অতি নগণ্য মানুষ, তোমার দাদার তুলনায় কিচ্ছু না। কিন্তু একটা মানুষ তো বটে। যেখানে তোমার দাদার সঙ্গে আমার কোনো সম্পর্কই এক্সিস্ট করে না, সম্পর্ক থাকছে না, সেখানে ওইভাবে জমি আঁকড়ানোর চেষ্টা করে কি লাভ? আমাকে অন্তত এইটুকু আত্মসম্মান বজায় রাখতে দাও শান্তশীল। তুমি কি ডিসিশন নিয়েই ফেলেছো? ডিসিশন নেওয়ার আমি কে?
ডিসিশন তো তোমার দাদাই নিয়েছে, আমি শুধু নিজের মান বাঁচানোর চেষ্টা করছি। দেখো, যা ভালো বোঝো করো। আমার শুধু খারাপ লাগছে বাবু আর কথা ভেবে। আফটার অল ও আমাদের বাড়ির ছেলে। না, বাবুয়া আমার ছেলে। এসব কিন্তু জেদাজেদির কথা। তুমি চাইলেই কি বাবু আর পিতৃপরিচয়, বংশ পরিচয় সব মুছে যাবে? খ্যাতিমান বাবায় তারও কিছু অধিকার আছে, সেটা তুমি কেড়ে নিতে পারো না। আমি কেন কাটতে যাব? বাবুয়া বড় হয়েছে, যা ভালো বোঝে তাই করবে। তোমাদের কাছে যেতে চায় কি দাদার কাছে থাকতে চায়, আমি কিছুতেই বাধা দেব না। শান্তশীল মাথা নাড়ল, আর কথা খুঁজে পাচ্ছে না। চেপে চেপে সিগারেট নেভালো অ্যাস্ট্রেতে। হঠাৎ ব্রিফকেস খুলে বাদামি একটা খাম বের করেছে। সামান্য ইতস্তত করে রাখির দিকে বাড়ালো। এটা রাখো। কি আছে এতে? টাকা 3000 দাদা পাঠিয়েছে। হঠাৎ টাকা? তোমার একটা খরচা টরচা আছে না, বলেছে প্রত্যেক মাসে পাঠাবে। রাখির কান্না পেয়ে গেল। এখনই তাকে খোরপোশ দিতে চাই বোধিসত্ত্ব? মানে তাকে পাকাপাকি ভাবেই জীবন থেকে ঝেড়ে ফেলতে চাইছে? টাকার তার প্রয়োজন আছে ঠিকই, কদিনই বা সে রন্টুর বাড়িতে এইভাবে থাকবে? রন্টুর অবস্থা অবশ্য যথেষ্ট সচ্ছল, সে মোটেই দিদিকে বোঝা বলে মনে করে না, অন্তত এখনো পর্যন্ত। তবুও এখানে এসে নিজের হাতে আগের মতো একটু আধটু খরচাপাতি করতে পারলে এই সংকোচটা হয়তো রাখির কেটে যেত। তা বলে রাখি ওই টাকা স্পর্শ করবে? শুকনো গলায় রাখি বলল, তোমার দাদা মহৎ মানুষ, তার অপার করুণা, তাকে বলো তার দয়া ছাড়াও আমি বেঁচে থাকতে পারবো। ছেলে মানুষই করো না বৌদি, টাকার উপর রাগ করতে নেই, রেখে দাও। প্লিজ শান্ত, টাকাটা নিয়ে যাও। শান্তশীল থমকে গেল। সবার কাছে চিরটাকাল রাখি ব্যক্তিত্বহীন বলেই পরিচিত, কিন্তু এই মুহূর্তে তার স্বরে এমন এক অস্বাভাবিক দৃঢ়তা ছিল যা তার সমবয়সী দেওরটি থমকালো বাধ্য করে। ছোট্ট একটা শ্বাস ফেলে খাম ভরে রেখেছে ব্রিফকেসে। উঠে পড়ল। তুমি আমায় ভুল বোঝো না বৌদি, আমি তোমার ভালোর জন্যই। রাখি কথা বাড়ালো না, গাড়ি অবধি এগিয়ে দিয়ে এলো দেওরকে। পায়ে পায়ে ফিরল। ঘরে ঢুকেই মিত্রা উড়ে এসেছে যেন। সত্যি তাহলে জামাইবাবু মেয়েটাকে নিয়ে আছেন? ছি 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 ছি। আড়াল থেকে সব শুনেছে মিত্রা। যেটুকু জানতো না সেটুকু শূন্যস্থানও পূরণ হয়ে গেল আজ। এই কদিন সব কথাই রাখা ঢাকা ছিল। শান্তশীল এসে আবরণটা ঘুচিয়ে দিয়ে গেল। মিত্রা বলেই চলেছে, তুমি মেয়েটাকে দেখেছ? তখনই মুড়ো ঝেঁটা দিয়ে ও মাকে বিষ দিয়ে ছেড়ে দিলে না কেন? জামাইবাবু বলিহারি যায়, বুড়ো বয়সে ভীমরতি। তোমার কিন্তু আরো শক্ত হওয়া উচিত ছিল দিদি। রাখির উত্তরের জন্য অপেক্ষা করছে না মিত্রা, নিজে নিজে বকেই যাচ্ছে। তার ক্ষোভটা খুব স্বতঃস্ফূর্ত, টের পাচ্ছিল রাখি। একই সঙ্গে মনে মনে সিটিয়েও যাচ্ছিল। এই বাড়িতে তার যথেষ্ট সম্মান আদর। শুধু রন্টুর দিদি বা সূর্যকান্ত চৌধুরীর মেয়ে বলেই নয়, ওই বোধিসত্ত্ব মজুমদারের স্ত্রী বলেও এখানে তার একটা বিশেষ আসন ছিল। আজ সেই মানুষটাকেই প্রাণ ভরে গাল পাচ্ছে মিত্রা। অর্থাৎ রাখির এই বাড়িতেও মর্যাদাটা কমে এলো। সন্ধেবেলা রন্টুও এসে ঘর দাপাতে শুরু করলো। দিদি, মিত্রা যা বলতে সেটা কি ঠিক? 6 বছরের ছোট ভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলতে প্রবৃত্তি হচ্ছিল না রাখির, তবুও ঘাড় নাড়ল।
তুই আমায় কথাটা আগে বলিসনি কেন? দেখতাম জামাইবাবুর কত সাহস তোকে বাড়ি থেকে তাড়ায়। তোর জামাইবাবু আমায় তাড়ায়নি রে, আমি নিজেই চলে এসেছি। থাক থাক, আর জামাইবাবুকে গার্ড দিতে হবে না। এই করে করেই তো লোকটার মাথা খেয়েছিস। হুঁ, বিজ্ঞানী। চোখের চামড়া নেই, বজ্জাতের ধাড়ি। এই যে সারাটা জীবন ধরে চোখ বুজে লোকটার সেবা করে গেলি, কি পেলি ভেবে দেখ একবার। কথাগুলো রাখিরও মনের কথা, তবু রন্টুর মুখে শুনতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু একবার যখন শুরু হয়ে গেছে, রন্টুকে আর থামায় কে? রীতিমতো জেরা শুরু করে দিয়েছে এবার। তোকে টাকা পাঠিয়েছিল জামাইবাবু? রাখি ঘাড় নাড়ল। আমার বাড়িতে আমার দিদি রয়েছে, সেখানে টাকা পাঠায়? হ্যাঁ, যদি সত্যি তোর টাকার দরকার হয়, ওই টাকা আমি গলায় গামছা দিয়ে বার করে আনব, দেব একটা অ্যাডাল্টারির মামলা ঠুকে, মাইনেটা পর্যন্ত অ্যাটাচড হয়ে যাবে। কিরে দিদি, দেব? পাঠাবো একটা নোটিশ? এক্ষুনি ওসব করার দরকার নেই, কটা দিন যাক। দেখ, তুই যা ভালো বুঝিস। তবে হ্যাঁ, ভাই হয়ে আমি তোর কাছ থেকে হাত জোর করছি দিদি, ভুলেও আর তোর শ্বশুর বাড়ির যাস না। শান্তদা এসে যাই বলে যাক, আমি তোকে লিখে দিতে পারি, আজ হোক কাল হোক ওরা তোর দাদার পাশে গিয়েই দাঁড়াবে। আর তখন তোকে অনেক বেশি অপমানিত হয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হবে। বাবুয়া ফিরুক, আমি বাবুয়ার সঙ্গে খোলাখুলি কথা বলে নিচ্ছি। আমি শিওর ও তোর দিকেই থাকবে। ভাবনা করার তো আর কিছু নেই। এ বাড়ি তো তোরও বাড়ি, এ বাড়িতে তোরও অংশ আছে। তুই তোর নিজের জোরে এখানে থেকে যা। রন্টুকে একটু বেশি সহানুভূতি দেখাচ্ছে না? কেন এই সহানুভূতিকে নাটুকে আস্ফলনের মতো শোনায়? কোথায় মনের জোর বাড়বে তা নয়, রাখির মধ্যে চারিয়ে যাচ্ছে এক হিন্ন মন্যতাবোধ। এ বাড়িতে তোরও অংশ আছে কথাটা বলে কি স্মরণ করাতে চায় রন্টু? রাখি তক্ষুনি কিছু বলল না ভাইকে, তবে একটা কথা উপলব্ধি করছিল, এ বাড়িতে আজ থেকে তার আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না। সবই নিয়ন্ত্রিত হবে রন্টু আর রন্টুর বইয়ের আঙুলি হেলনে। এরা দুজনেই তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে, নিশ্চয়ই ভাবে তার ভালোই চাইবে। তবুও কোথায় যেন একটা লাগে। হয়তো বাড়ির খানিকটা জায়গা পাকাপাকিভাবে ছেড়ে দিলে বলল, দিদি এটা তোর জন্য, তুই এখানেই থাক। হয়তো হাতে টাকা গুজে দিয়ে বলল, এটা রাখ দিদি, তুই আর তোর ছেলে খরচ কর। বলবে ভালো মনেই, কিন্তু রাখি কি তার নির্দ্বিধায় গ্রহণ করতে পারবে? নিজের ওপর ধিক্কার জাগছিল রাখির। এককালে ফিলোসফিতে অনার্স নিয়ে পাশ করেছিল সে। ঘরকন্যার কাজ করতে করতে কবে যেন সেই শিক্ষা মূল্যহীন হয়ে গেছে। ইচ্ছা করলেও আজ আর তার পক্ষে হাত তোলে রেখা সম্ভব নয়। এই 50 বছর বয়সে কোথায় কি কাজ জোটাবে সে? পরভৃত্য জীবনকেই পরম মোক্ষ ভেবে এতদিন সুখে দিন কাটিয়েছিল রাখি। একটা মাত্র ঝড়ে এই দুর্দশা হবে কে ভেবেছিল? বাবুয়া ফিরল 8:30 নাগাদ। ফিরেই রাখির কাছে এসেছে। শুয়ে পড়েছো যে, জ্বরটর এলো নাকি? না, এমনি মাথাটা ঢিপ ঢিপ করছে। ওষুধ খেয়েছো? দরকার নেই, কমে যাবে। তোর এত দেরি কেন? কি পড়াচ্ছিলি এতক্ষণ? আর বলো না, দুটোর মাথাতেই গোবর পোড়া। সামনে অ্যানুয়াল পরীক্ষা, এখন একটু ভালো করে ধোলাই না দিলে চলে? তোর কাকা কিন্তু তোর টিউশনি পড়ানোটা একদম পছন্দ করছে না।
বাবু আর হাসি হোঁচট খেয়ে গেল, চোখ কুঁচকে তাকিয়েছে। রাখি বিছানায় উঠে বসল। আজ শান্ত এসেছিল, কথা হচ্ছিল তোকে নিয়ে। তাই বলো, কখন এসেছিল? এই তো বিকেলের দিকে, 3-4টের সময়। আমাদেরও ও বাড়িতে যেতে বলেছে। ও, তোকে একটা কথা বলবো বাবুয়া, রাগ করবি না তো? রাগ করার মতো কিছু বলবে নাকি? না, ভালো কথাই বলবো। বলি কি, তুই লেক টেরেসে ফিরে যা। হপ্তায় হপ্তায় আসবি, আমার সঙ্গে দেখা করে যাবি। মাঝে মাঝে এখানে 1-8 দিন হয়ে গেলে থাকবি। হঠাৎ এ কথা উঠছে কেন মা? শান্ত খুব জোর করছিল, বারবার বলছিল বাবুয়া আমাদের বাড়ির ছেলে। আমিও ভেবে দেখলাম তুই কেন মিছিমিছি এখানে পড়ে থাকবি, ওটাই তো তোর নিজের বাড়ি নয় কি? আমার কোনো বাড়ি নেই, ওটা আমার ঠাকুরদার বাড়ি। এটা তো যুক্তির কথা হলো বাবুয়া, তুই কি অস্বীকার করতে পারিস তুই এই মজুমদার বাড়ির ছেলে? আমি কোনো বাড়ির ছেলে নয়, আমি তোমার ছেলে। তুমি যদি ও বাড়ি না যেতে পারো, আমিও পারি না। ছেলের মুখে এ কথাই শুনতে চাইছিল রাখি, তবু মিনতির সুরে বলল, আমার যাওয়ার উপায় নেই রে, নইলে আমি নিশ্চয়ই যেতাম। আমি তো তোমাকে একবারও যেতে বলিনি মা। আমি শুধু বলছি, তোমার যেখানে থাকার অসুবিধে সেখানে আমিও থাকবো না। সে তো আমার এখানেও থাকতে ভালো লাগছে না। থাকো না এখানে, বলো তো, আমি কাল থেকেই বাড়ি খুঁজতে পারি। যা, তা হয় নাকি? আমার টাকা কোথায়? ইচ্ছা থাকলেই উপায় হয় মা। লকারে তোমার নিজের যা গয়নাগাটি আছে তুলে নাও, তার থেকে কিছু বেচে আমরা কটা মাস চালাতে পারবো না? এর মধ্যে আমার পরীক্ষাও হয়ে যাবে, কিছু একটা আমি জোগাড় করে নেব, তুমি দেখো। তুই চাকরি করবি? পড়াশোনা ছেড়ে দিবি? আহ মা, পড়াশোনা আগে না বেঁচে থাকাটা আগে। সময় সুযোগ পেলে পড়বো, নয়তো আগে আমায় নিজের পায়ে দাঁড়াতে হবে। বাবু আর চোখ মুখ ভালো ঠেকছিল না রাখি, কেমন যেন অস্বাভাবিক রকমের জল জল করছে। মাকে খাওয়ানো পাড়ানোর ভার নিতে চাইছে। কবে থেকে এত বড় হয়ে গেল বাবুয়া? বাবুয়া পাশে এসে বসল। তুমি কিছু ভেবো না মা, এভরিথিং উইল বি ফাইন, আমি তো আছি। রাখির চোখে জল এসে গেল। তার কথা ভেবে ছেলে লেখাপড়া ছেড়ে দেবে, এ কথা যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। ওইটুকু ছেলে কি চাকরি করবে? এ কি অসহায় অবস্থায় ছেলেকে ফেলে দিল রাখি। বহুকাল পর বাবুয়াকে জড়িয়ে ধরেছে রাখি, সেই ছেলেবেলার মতো। গাল থেকে চোখের জল মুছে দিল, মাথায় হাত ভোলাচ্ছে, মৃদু স্বরে বোঝাচ্ছে রাখিকে, যেন রাখি এখন বাচ্চা মেয়ে, বাবুয়া তার প্রাপ্তবয়স্ক অভিভাবক। যেন রাখি তার আশ্রয় নয়, সেই রাখির আশ্রয়। জীবন যে কাকে কখন কোথায় নিয়ে যায়। দই, আয় দই, শোন। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হতেই ল্যাবরেটরি থেকে বেরিয়ে তড়ি ঘড়ি করিডোর ধরে হাঁটা শুরু করেছিল দইটা। মৈত্রীর ডাক শুনে ফিরে তাকালো। মৈত্রী একা নয়, সঙ্গে শুভজিৎ আর তন্ময় আছে। দইটা ঘড়ি দেখতে দেখতে বলল, কিছু বলছিস? মৈত্রী এগিয়ে এলো। হ্যাঁ রে, তুই কর্নার টেবিলের জিএম কাউন্টারে কাজ করছিলি না? হ্যাঁ, কেন? তোর ডেটা দেখি, আমার রেজাল্টটা ঠিক আসছে না। দইটা ব্যাগ থেকে খাতা বার করে মৈত্রীকে দিল।
করিডোরের আলো কম, ধারের জানলায় সরে গেল মৈত্রী। মন দিয়ে দেখছে খাতা। শুভজিৎ ঝুঁকে চোখ রাখল। দইতার রিডিংগুলো সাজানো গোছানো নেই, খুঁজে বার করতে অসুবিধা হচ্ছিল মৈত্রী। নিজের নোটবই খুলল, মেলাচ্ছে। তন্ময় আর দইতা কথা বলছিল। তন্ময় লেখাপড়ায় খুব সিরিয়াস, কথাবার্তার ভঙ্গিও বেশ কেজো ধরনের। গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, তুই চলে যাচ্ছিস নাকি? আজও পিএস এর ক্লাসটা করবি না? তুত বোর লাগে। যেমনই লাগুক, পিএস এর নোট কিন্তু সলিড, আর বই ঘাটার দরকার হয় না। নোট তো তুই নিবি, কাল তোর খাতা থেকে টুকে নেব। তা নিস। তুই কিন্তু আজকাল খুব ক্লাস বাঙ্ক করছিস, তুই প্রবলেমে পড়ে যাবি। যা, ওর আবার প্রবলেম কি? দইটা এখন বড় নাবে খুঁটি বাঁধেছে, কিংবা বলতে পারিস বড় খুঁটিতে নাও বাঁধা আছে। দইতা শুনেও না শোনার ভান করল। হোস্টেল ছেড়ে আসার পর থেকে সে আর বোধিসত্ত্ব এখন গোটা ক্যাম্পাস টাউনের চাটনি খবর। অহরহ এরকম ছুটকো ছাটকা টিপ্পনি সম্মুখীন হতে হচ্ছে তাকে। প্রাণপণে চোখ কান বন্ধ রেখে উপেক্ষা করার চেষ্টা করে দইতা, কিন্তু কখনো কখনো গায়ে বিঁধে যায় বই কি। উপায় নেই, মাস দেড়েক আরো এভাবেই কাটাতে হবে, ফাইনাল পরীক্ষাটা না হওয়া পর্যন্ত। মৈত্রীর চোখ আবার খাতায় নেমে গেছে। নির্লিপ্ত ভঙ্গি, কোনো তাড়াহুড়ো নেই যেন। দইটা আর একবার কবজি উল্টালো। 10:25। অধৈর্য গলায় বলল, শোন, খাতাটা তুই রেখে নে, কাল নিয়ে নেব। না বাবা, তোর জিনিস তুই নিয়ে যা, আমার আবার কোথায় মিসপ্লেসড হয়ে যায়। তাহলে একটু তাড়াতাড়ি কর প্লিজ। ওয়াই সো হারি? গিয়ে কি এখন স্যারের লুঙ্গি কাচতে বসবি? দপ করে চোখে আগুন জ্বলে উঠল দইতার। চোয়ালে চোয়াল চেপে সামলালো নিজেকে। ছো মেরে কেড়ে নিল খাতা। মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে হন হন করে। পিছনে সমবিত হাসির রোল দইতার কানে বিষ ঢালল। অসহ্য, অসহ্য। কোনো দিকে না তাকিয়ে দইতা ইউনিভার্সিটির গেট পেরোলো। মাথা রাগে ঝাঁ ঝাঁ করছে। দইতার বোধিসত্ত্বর সঙ্গে আছে কি নেই, দইতা বোধিসত্ত্বর ঘর ভাঙলো কি গড়ল, তা নিয়ে তোদের এত মাথা ব্যথা কিসের? মাথা ব্যথা নয়, জ্বলুনি, হিংসে। হিংসেই সব জ্বলছে। বোধিসত্ত্বর মতো এক বিশাল মাপের মানুষ এখন শুধু দইতার অধিকারে, এটাই কারুর সহ্য হচ্ছে না। চিরশ্রী যে চিরশ্রী, সে পর্যন্ত কথা বন্ধ করে দিল। হোস্টেল থেকে যেদিন বইপত্র জামা কাপড় নিয়ে বেরিয়ে এলো দইতা, সেদিন কি তার জ্ঞান দেয়ার বহর! ঠিক করছিস না দহি, মোহে তুই একদম অন্ধ হয়ে গিয়েছিস। ওরে আমার ঠাকুমা, কথা বলবি না বলিস না। দইতার ভারী বয়েই গেল। বাড়ি পৌঁছে দইতা দেখল রূপচাঁদ ভাত আর ডাল করে ফেলেছে। কপি, আলু, কড়াইশুঁটিও কেটে কুটে রেডি, দইতার প্রতীক্ষায়। দইতা কোমর বেঁধে রান্নায় নেমে পড়ল। বই খাতা ঠাঁই ঠুই ছুঁড়ে দিল সোফায়। সালোয়ার কামিজের ওপর বেঁধে নিয়েছে অ্যাপ্রন। ধোঁয়া ওঠা তেলে আলু কপি ছাড়ল। নাক কুঁচকে মাছটাকে দেখল একবার। কই মাছ, বিচ্ছিরি বাঁকা বাঁকা কাঁটা, গাটাও কেমন যেন হরহরে। কাঁচা অবস্থায় আষ্টে গন্ধও আছে। রোজ মুরগি খেলেই তো হয়, কেন যে বোধিসত্ত্ব এত মাছ খেতে ভালোবাসে? নুন হলুদ মাখানোই আছে। কড়াই একটা একটা করে মাছ ছাড়ছে দইতা, আর সভয়ে 3 পা করে পিছিয়ে আসছে। বাপরে, কি জোর জোর ফাটে! পরশু পোনা মাছ ভাজতে গিয়েই হাতে ইয়া বড় একটা ফোসকা পড়েছিল দইতার।
খুন্তি নিয়ে সন্তর্পণে একটা মাছ উল্টে দিল দইতা, তারপর সরে এলো। রান্না বেশ ঝকমারি কাজ। প্রথম প্রথম দইতার বেশ কাহিল দশা হয়েছিল। সে একেবারেই রান্না বান্না জানে না তা নয়, শৌখিন 2-4খানা পদ চমৎকার বানিয়ে ফেলতে পারে। দই চিকেন, বাটার পানির, কপির রোস্ট, মালাই কোপ্তা। কিন্তু এসব রান্না কি রোজ চলে? বোধিসত্ত্ব তো একেবারেই চলে না। তেল মশলা কম, হালকা হালকা রান্নাই তার বেশি পছন্দ। অগত্যা টাউন থেকে সহজ পাক প্রণালী একখানা কিনে এনেছে দইতা। তাই দেখেই বড়ির ঝাল, শুক্তো, আলু কপির ডালনা, পালং বেগুন, পাতলা পাতলা মাছের ঝোল মোটামুটি রপ্তই হয়ে গেছে। শুধু নুনের আন্দাজটাই এখনো ঠিকঠাক হয়নি, এই যা। কই মাছ অবশ্য আজ এই প্রথম। মনে মনে একটু সমস্যাই হচ্ছিল দইতার। ডাকলো, এই রূপচাঁদ। রূপচাঁদ ঘর ঝাড়মোছ শুরু করে দিয়েছে। দৌড়ে এসেছে। আজ্ঞা দিদিমণি। তেল কই কি করে রাঁধে জানো? না আজ্ঞা। মাছটা তাহলে কিভাবে করি বলো তো? আজ্ঞা ঝোল করে দিন। পেঁয়াজ দিয়ে না সর্ষে বাটা? আজ্ঞা জিরে দিয়েও পারেন, মা জিরে দিয়ে ফুলকপি দিয়ে রাঁধতেন। কথাটা সচেতনভাবে বলেনি রূপচাঁদ, তবু দইতার কানে লেগে গেল। অজান্তেই গম্ভীর হয়ে এলো মুখ। রূপচাঁদ ঘাড় নিচু করে তার আদেশ পালন করে যায় বটে, তবু এখনো যেন মনে হয় এ বাড়িতে দইতার উপস্থিতিটা তার পুরোপুরি হজম হয়নি। নইলে কারণে অকারণে রাখির প্রসঙ্গ তোলে কেন? মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়েও থাকে দইতার দিকে, যেন আজব গ্রহের জীব দেখছে। রূপচাঁদের কথা মতো কপি দিয়ে ঝোল করলেই শর্টকাট হতো, কিন্তু দইতা সে পথে গেল না। পেঁয়াজ আদা রসুন দিয়ে কষকষে করে রাঁধল মাছ, আলাদাভাবে আলু কপির তরকারি। কেন করল? অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গে রেষারেষি? খেতে বসে পাছে বোধিসত্ত্ব রাখির কথা স্মরণে আসে এই আশঙ্কায়? দইতা নিজেও ঠিক জানে না। বোধিসত্ত্ব ফিরল নিজের মতোই। 11:30। এসেই জুতো মোজা ছেড়ে বাথরুমে ঢুকেছে। সেখান থেকেই চেঁচালো, রূপচাঁদ, এই রূপচাঁদ, গিজার চালাসনি কেন? মনে ছিল না যে আজ্ঞা। মন তোমার থাকে কোথায়? কান আমি ছিঁড়ে দেব। আহা, ওকে বকছো কেন? শীত তো কমে গেছে, একদিন ঠান্ডা জলে হাত মুখ ধুলে কি এমন ক্ষতি হবে? আমার হ্যাবিটটা বদলাও। বলতে গিয়েও বলল না দইতা। কি যে সব আজে বাজে অভ্যাস তৈরি করে দিয়ে গেছে ওই মহিলা। কোনো কাজ লোকটা নিজের হাতে করতে পারে না। এক্ষুনি হাতের গোড়ায় তোয়ালে চাইবে, সাবান চাইবে, চটি চাইবে। ভাবতে গেলে দইতার হাসিও পায়। লোকটা নামেই রাশভারী, ভেতরে ভেতরে এক্কেবারে শিশু। বাথরুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসেছে বোধিসত্ত্ব। মুখটা যেন একটু ভার ভার। দইতা ঝটিকি টক দই বার করলো ফ্রিজ থেকে, স্যালাডের প্লেট সাজিয়ে দিল। ভাত তুলতে তুলতে বলল, অমনি বাবুর গোসা হলো বুঝি? ও, বলছি এত রাগ কেন? রাগ করিনি তো। করো না। তোমার রাগ দেখলে আমার বুক কাঁপে। বোধিসত্ত্বর ঠোঁটে হাসি ফুটল। খাচ্ছে তৃপ্ত মুখে, তবুও যেন মাঝে মাঝে সামান্য অন্য মানুষক। যেন মেঘলা ছায়া পড়ছে মুখে, আবার মিলিয়েও যাচ্ছে। কই মাছটা কেমন হয়েছে জানতে খুব ইচ্ছা করছিল দইতা। জিজ্ঞেস করল না, বাঁধো বাঁধো ঠেকল। কেন নিজে থেকে কিছু বলে না বোধিসত্ত্ব?
দুপুরের আহারের পর ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে বোধিসত্ত্ব আবার ইউনিভার্সিটিতে যায়। এটাই রুটিন। আজকে শুলো না, স্টাডি রুমে বসে সিগারেট খাচ্ছে। দইটা খেয়ে উঠে স্নানে ঢুকেছিল। বেরিয়ে একটু অবাকই হলো। চুল আঁচড়াতে আঁচড়াতে স্টাডি রুমে এসেছে। বসে কেন, শোবে না? ইচ্ছা করছে না। ভাবছো কিছু? ও না। তোমার আজ ক্লাস নেই? যাব না। কোনোদিনই তো দেখছি সেকেন্ড হাফে যাচ্ছ না, আননেসেসারি ডুব মারছো কেন? দইটা মনে মনে বলল, আমার আজকাল আর ইউনিভার্সিটি যেতেই ভালো লাগে না, সকাল বিকেল কখনো না। মুখে বলল, এখন সব থিওরি ক্লাস, না গেলেও চলে। সে কি কথা? ফিজিক্স নিয়ে পড়ছো, থিওরির ক্লাস না করলে চলবে? তুমি তো আছো। দইটা আদুরে বালিকার মতো বোধিসত্ত্বর কোলে বসল, দু হাতে গলা জড়িয়ে ধরেছে। ফিসফিস করে বলল, তুমি আমার পেপার পড়িয়ে দিতে পারো না? এখন কোন পেপারটা পড়বে? তুমি বলো। বোধিসত্ত্ব চোখ থেকে চশমাটা খুলে নিল দইটা। বোধিসত্ত্ব আলগা চুম্বন করল দইটাকে। ক্রমশ গাঢ় হচ্ছে চুম্বন। ঠোঁট ঘুরছে ঠোঁটে, গালে, কপালে, চোখে, গলায়। নাইটির ওপর হাউসকোট জড়িয়ে আছে দইটা। চপল হাতে আবরণ সরাচ্ছে বোধিসত্ত্ব। হঠাৎই ষষ্ঠ ইন্দ্রিয়ের ঝাঁকুনিতে সচকিত হলো দইটা। স্টাডি রুমে দরজা ভেজানো নেই, পর্দা দুলছে মৃদু মৃদু। ফাঁক দিয়ে এক ছায়ামূর্তি দেখা যায়। সঙ্গে সঙ্গে দইটা ছিটকে সরে গেল। বোধিসত্ত্ব বিহ্বল মুখে বলল, কি হলো? দইটা দরজার দিকে ইশারা করল। অমনি গর্জন করে উঠেছে বোধিসত্ত্ব, এই রূপচাঁদ, কি করছিস ওখানে? স্থির দাঁড়িয়ে থাকা রূপচাঁদ নীরব। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? আজ্ঞা, বাগানের কথা ভাবছিলাম, গাঁদা সব মরে গেছে, ওগুলো তুলে ফেলে গোলাপের চারা লাগাবো। এটা তোর বাগানের কথা বলার সময়? কোনো বাগান হবে না, ভাগ ভাগ এখন থেকে। রূপচাঁদ সরে গেল বটে, কিন্তু দইটাতে আর ডুবল না বোধিসত্ত্ব। একটুক্ষণ বসে রইল ঝুম হয়ে, তারপর তেতো মুখে উঠে পড়েছে। চশমা পরল, ব্যাগ কাঁধে নিল, ধীর পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। দইটার ভারী অদ্ভুত লাগছিল। মানুষটা একটা কথাও না বলে চলে গেল কেন? নিজেই তো বলে রূপচাঁদ একটু হাবাগোবা ধরনের। কত সময় তো রূপচাঁদের অস্তিত্বকে অগ্রাহ্য করে দইটাকে আলগা আদর টাদরও করেছে। তাহলে এই মুহূর্তে এত ক্ষেপে গেল কেন? কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। বাড়ি ফেরার পর বোধিসত্ত্ব আজ একটু বেশি আনমনা ছিল না? দুপুরটা বড় নির্জন এখন। ঠান্ডা কমে গেছে ঠিকই, তবে রোদ্দুরের তেজ এখনো তেমন প্রখর নয়। বাতাসে বেশ একটা শীত শীত আমেজ আছে। শুকনো পাতারা কেঁপে কেঁপে ঝরে পড়ছে গাছ থেকে, উঠছে হাওয়ায়। কোথায় যেন পাখি ডাকছে একটা। গায়ে আলগা চাদর জড়িয়ে বাগানে এলোমেলো হাঁটছিল দইটা, ভাবছে। বাগানের কথা উল্লেখ করেই কি বোধিসত্ত্বকে নাড়িয়ে দিয়েছিল রূপচাঁদ? বাগান রাখির অনেকখানি ছিল, দইটা শুনেছে। বাগানটা কি বোধিসত্ত্বকে রাখির কথা মনে পড়িয়ে দিল? রূপচাঁদ বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে। দইটা তার কাছে গিয়ে নরম গলায় বলল,
ঠান্ডা তো কমে গেছে, এখন কি গোলাপ ফুল ভালো হবে রূপচাঁদ? গোলাপ তো ভালো 12 মাসই হয় দিদিমণি। গোলাপের তো অনেক হ্যাপা। গোলাপ গাছের যত্ন করতে জানো? আজ্ঞা, মা শিখিয়েছিলেন। মায়ের বড় গোলাপের শখ ছিল। এবার কি রূপচাঁদ ইচ্ছে করেই বলল কথাটা, তাও কাঁদো কাঁদো মুখে? দইটা ঠিক বুঝতে পারল না। মা, দিদিমণি শব্দগুলো কোন এক গ্রন্থিতে গিয়ে যেন আঘাত করে, মনটা বিস্বাদ হয়ে যায়। ঘরে এসে বিছানায় গড়িয়ে পড়ল দইটা। বাইরে হাওয়া বইছে এলোমেলো, মাঘের হাওয়া, আওয়াজ বাজছে সরসর। বাতাসটা যেন বুকের মধ্যেও ঢুকে পড়ছে। মাস খানেকের ওপর হয়ে গেল, এখনো এ বাড়ির সর্বত্র শুধু রাখি রাখি আর রাখি। রান্নাঘরে প্রতিটি হাতা, চামচ, থালা বাটিতে রাখির ছোঁয়া। বাড়ির প্রতিটি দরজায়, জানলায়, দেয়ালে, পর্দায় রাখির প্রখরভাবে বিরাজমান। আলমারি খুললে রাখির শাড়ি, ব্লাউজ, ড্রেসিং টেবিল ড্রয়ার টানলে রাখির ক্লিপ, কাঁটা, ক্রিম, পাউডার, সিঁদুর। এমনকি এই যে এখন বিছানায় শুয়ে আছে দইটা, এখানেও দিন রাতে সর্বক্ষণ কি তীব্র রাখি রাখি গন্ধ। আদন্ত রাখিকে সমর্পিত হয়ে থাকা এই সংসারে দইটা তাহলে কে? তার অবস্থানটাই বা কোথায়? বোধিসত্ত্ব হৃদয়ে বা ঠিক কোন জায়গাটায় সে থাকে? বোধিসত্ত্বকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তার একটি মাত্র আহ্বানে সবকিছু ছেড়ে দিয়ে দইটা চলে এসেছে। তবুও এই মুহূর্তে সে বোধিসত্ত্বর কে? প্রেমিকা? রক্ষিতা? কে সে? সেদিন বোধিসত্ত্বর ভাই এলো বাড়িতে, তাকে দেখে সিটিয়ে রইল দইটা। কেন? দইটা কি তবে পাপ ভোগে ভুগতে শুরু করেছে? এখনই কি মনে হচ্ছে ভুল করে ফেলেছে সে? এতাল বেতাল ভাবনায় মাঝে কখন যেন জড়িয়ে এলো দইটার চোখ। হালকা হালকা ঘুমের মাঝে অদ্ভুত এক স্বপ্ন দেখছিল দইটা। কলকাতায় তাদের শোভাবাজারের ফ্ল্যাটটা প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। কি বিশাল হয়ে গেছে ফ্ল্যাটটা! এই মুড়ো থেকে ও মুড়ো দেখা যায় না। কত অজস্র পরিচিত লোক ঘুরে বেড়াচ্ছে সেখানে। মাসি, পিসি, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, বাবা, মা, বুম্বা, এমনকি রাখিও আছে সেখানে। পরনে বেনারসি, খোপায় ফুল। বিয়ে হচ্ছে ফ্ল্যাট বাড়িটায়। বরের বেশে বোধিসত্ত্ব, কনের সাজে দইটা স্বয়ং। কি জোরে জোরে মন্ত্র পড়ছে পুরোহিত। হঠাৎ কোত্থেকে রেড়ে করে তেড়ে এলো বাবা, আঙুল তুলে শাসাচ্ছে বোধিসত্ত্বকে। রাখিও ছুটে এসেছে, বিয়ের পিঁড়ি থেকে টেনে তুলেছে দইটাকে। বিপুল হট্টগোল শুরু হয়ে গেল, অট্টহাসিতে ফেটে পড়েছে লোকজন। দুম করে বিয়ে বাড়ি উবে গেল। দইটা দেখল সে শুয়ে আছে শোভাবাজারের বাড়িতেই, নিজের ঘরে, নিজের বিছানায়। বাবা ঘরে ঢুকলো, কাঁদো কাঁদো গলা। তোর মনে শেষে এই ছিল মুনিয়া? রাখি এলো ঘরে, পাগলের মতো চেঁচাচ্ছে, এই ঘর আমার, বেরিয়ে যাও, তুমি দূর হয়ে যাও। দইটা প্রতিবাদ করতে চাইল, ঠোঁটে শব্দ ফুটছে না। চোখ বেয়ে জল গড়াচ্ছে, হি হি করে হাসছে রাখি। দইটা উঠে বোধিসত্ত্বকে খুঁজতে শুরু করলো। এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে, ও ঘর থেকে এ ঘরে যাচ্ছে, বোধিসত্ত্ব কোথাও নেই। ধোঁয়া ধোঁয়া আবছায়ায় বুম্বাকে দেখা যাচ্ছে, মাকে দেখা যাচ্ছে, বাবাকে দেখা যাচ্ছে। বাবা এসে দইটার হাত জড়িয়ে ধরল। মুনিয়া রে, ফিরে আয়। বাবার হাতের চাপ বাড়ছে ক্রমশ। স্বপ্নটা ছিঁড়ে গেল, ঘুমটাও। চোখ বোঝা অবস্থাতেই দইটা টের পেল
সত্যি সত্যি তার হাত চেপে ধরেছে কেউ। কি হলো দইতা, অসময়ে ঘুমাচ্ছ কেন? বোধিসত্ত্বর গলা। দইতা চমকে উঠে বসল। কটা বাজছে এখন? সন্ধে হয়ে গেছে নাকি? এখনো তো আলো দেখা যায়। বোধিসত্ত্ব আজ এত তাড়াতাড়ি ফিরে এলো যে? দইতার মুখের কাছে নেমে এসেছে বোধিসত্ত্বর মুখ। শরীর খারাপ লাগছে নাকি দইতা? না, তুমি চলে এলে যে? এলাম। তুমি রোজ রোজ ক্লাস ডুব মারতে পারো, আমি একদিন লাইব্রেরি অফ করতে পারি না? হা 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 হা। গমগমে গলায় হাসছে বোধিসত্ত্ব, সেই বিখ্যাত হাসি। কিন্তু এই মুহূর্তে ওই হাসিতে যেন কোনো প্রাণ নেই, মনে হলো দইতার। মৃদু হেসে দইতা জিজ্ঞেস করল, চা খাবে তো? খেতেই পারি। জল খাবার খাবে কিছু করব? না থাক, চায়ের সঙ্গে বিস্কুট দাও। বিছানা ছেড়ে রান্নাঘরে এলো দইতা। গ্যাস জেলে কেটলিতে জল বসালো। ঘুমিয়ে পড়ে সত্যি গাটা বড্ড ম্যাজ ম্যাজ করছে। সিঙ্ক থেকে মুখে চোখে জল ছিটিয়ে নিল একটু। প্রতীক্ষা করছে জল ফোটার। চোখ গ্যাসের নীল শিখায় স্থির। স্বপ্নটা ঝাপটা মারছে হঠাৎ। তীব্র এক মন কেমন অসাড় হয়ে যাচ্ছে বুক। কতদিন পর বাবার মুখটা স্পষ্ট দেখতে পেল আবার। কি বিষণ্ণ, কি বিধ্বস্ত দেখাচ্ছিল বাবাকে। সত্যি সত্যি কি তার জন্য এমন দশা হয়েছে বাবার? তাহলে একদিনও খোঁজ নিল না কেন কেউ? অভিমান? হোস্টেল থেকে চলে আসার পর বাবা মাকে চিঠি লিখেছিল একটা, জানিয়ে দিয়েছিল সে এখন বোধিসত্ত্বর সঙ্গেই আছে। সে চিঠিরও কোনো জবাব আসেনি। হয়তো এটাই স্বাভাবিক, সে তো বাবা মার চোখে মরেই গেছে। কিন্তু বুম্বাটা তো একবার আসতে পারত। দিদি কেমন আছে, কিভাবে আছে তাও জানতে ইচ্ছা করে না? জল ফুটে উঠেছে। আঙুল দিয়ে চোখের কোণ মুছে নিল দইতা। চা ভেজালো, প্লেটে বিস্কুট সাজালো। ট্রে হাতে ড্রয়িং রুমে এসে দেখলো কাকে যেন ফোন করছে বোধিসত্ত্ব। দইতা বসলো সামনের সোফায়। এদিক ওদিক চোখ চালিয়ে খুঁজলো রূপচাঁদকে, দেখতে পেল না। বোধহয় নিজের ঘরে আছে। চায়ে চুমুক দিতে দিতে বোধিসত্ত্বর ফোনালাপের টুকরো টুকরো শুনতে পাচ্ছিল দইতা। সম্ভবত কলকাতায় ফোন করছে, কোনো সহকর্মীকে, হয়তো গবেষণার ব্যাপারে। বার্লিন যাওয়া নিয়েও কি যেন বলল বোধিসত্ত্ব। ফোনে বড় অনুচ্চ স্বরে কথা বলে বোধিসত্ত্ব। ঠিক ঠিক শুনতে পাচ্ছিল না দইতা। ফোন রাখতেই দইতা জিজ্ঞাসা করল, তোমার বার্লিন যাওয়ার যেন কবে? মার্চের 21। কতদিন থাকতে হবে ওখানে? মোটামুটি 2 সপ্তাহ। কোনো কারণে ট্যুর এক্সটেন্ডও হতে পারে, তবে কোনোভাবেই 1 মাসের বেশি নয়। আমি একদিন একা থাকবো? একদিন কোথায়, কটা তো মাত্র দিন। তোমাকেও নিয়ে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু মার্চ মাসে তোমার তো পরীক্ষাও আছে। দইতা আর কথা বাড়ল না। কেন তাকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয় সেও ভালো মতোই বোঝে। কোন পরিচয়ে তাকে সঙ্গে নিয়ে যাবে বোধিসত্ত্ব? নিজের অজান্তেই মুখটা বুঝি থমথমে হয়ে গেছে দইতার। বোধিসত্ত্ব যেন কিছু আন্দাজ করেছে, নিজে থেকেই বলল, নেক্সট উইকে একবার কলকাতা যাব ভাবছি। অনেক দিন হয়ে গেল, এবার ডিভোর্স স্যুটটা ফাইল করতে হবে না? লয়ারের সঙ্গে কথা বলে আসি। দইতা চুপ করে রইল। বোধিসত্ত্বই আবার বলল, রাখি মনে হয় না কন্টেস্ট করবে, কি বলো? অ্যালিমানি অবশ্য একটা দিতে হবে।
That I can afford. কথাটা দইতার শোনা, এবারও কোনো শব্দ করল না। চা শেষ করে সিগারেট ধরিয়েছে বোধিসত্ত্ব। একসঙ্গে অনেকটা ধোঁয়া বুকে ভরে নিল, ছাড়ছে জোরে জোরে। একটু অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আর একটা কথাও ভাবছিলাম, বুঝলে? কি কথা? এখানকার এই চাকরিটা ছেড়ে দেবো। এবার বেশ চমকালো দইতা। হঠাৎ এমন চিন্তা? কলকাতায় থিওরিটিক্যাল ফিজিক্সের একটা ইনস্টিটিউট খুলছে সল্টলেকে। বিজন গুহরায় ওখানকার ডিরেক্টর আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে ওদের ওখানে জয়েন করার জন্য। বেশ লিউক্রেটিভ অফার, ফ্ল্যাটটাও দেবে। যেটুকানি পড়ানো টড়ানোর ব্যাপার থাকবে তাও ফর খুব সিলেক্টেড ফিউ। আমার কাজকর্মের জন্য অনেক বেশি সময় পাব। একদিন না করছিলাম, এবার ভাবছি ওটা নিয়েই নেব। তোমার কি মত? দইতার হৃৎপিণ্ড লাফ দিয়ে উঠল। দুপুর থেকে জমে ওঠা মনের মেঘ পলকে উধাও। দারুণ খুশি খুশি গলায় বলল, ও মা, সে তো খুব ভালো হবে। আমার এখানে একদম ভালো লাগছে না। জানি তো, বুঝতে পারি তো। তোমার কথা ভেবেই না আমি আরো। বোধিসত্ত্ব আলগা হাসল। বাইরে আধার নামছে, ঘরে আলো এখন বেশ কম। আবছায়ার মাঝে নীলচে ধোঁয়ার মেঘ। সেই মেঘের আড়াল থেকে যেন বোধিসত্ত্ব বলল, নতুন সংসার করতে গেলে নতুন পরিবেশই ভালো নয় কি? ঠিকই তো। আমি নিজেই তোমাকে কথাটা বলবো ভাবছিলাম। বলতে বলতে অল্প অল্প মাথা দোলাচ্ছে দইতা, বাচ্চা মেয়ের মতো। আদুরে গলায় বলল, এই, আমি কিন্তু এবারই কিচ্ছু নিয়ে যাব না। সে কি, এত জিনিস সব ফেলে দিয়ে যাব? বেচে দাও, দান করে দাও, যার জিনিস তার কাছে পাঠিয়ে দাও। আমার খেলাঘর আমি নিজেই বানিয়ে নেব। বেশ, তাই হবে। দইতা নাচতে নাচতে উঠে ঘরের দুটো বড় বাতি জ্বালিয়ে দিল। উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে গেছে ঘর। আলোময় বোধিসত্ত্বর মুখও। ইস, সারা দুপুর মিছি মিছি আবোল তাবোল ভেবে মরেছে দইতা। বোধিসত্ত্ব কি কখনো দইতাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে? মোটেই না। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার আমরা নীল ঘূর্ণির নবম পর্ব নিয়ে চলে আসছি। নবম পর্বটি শুনতে অবশ্যই আমাদের চ্যানেল বাঙালির গল্প আড্ডায় চোখ রাখবেন। আর আমাদের নীল ঘূর্ণি গল্পটি শুনতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।